হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির মক টেস্ট নিয়ে চলে এসেছি। কারেন্ট ইলেকট্রিসিটির দুটো মক টেস্ট ছিল, তোমরা জানো। ফার্স্ট মক টেস্টটা আজকে আমরা সলিউশন দেখবো, সেকেন্ড মক টেস্টটা নেক্সট দিন আমাদের সলিউশন আসবে। যারা এক্সামটা এখনও দাওনি বলছি, মক টেস্টের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখানে যাও, প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেম্প করো এবং তোমাদের কত স্কোর হচ্ছে সেটাকে একটুখানি দেখে নাও। ফুল মক টেস্টগুলো আমরা টাইমিং ধরে করবো, এখন টাইমিং ছাড়াই আমরা মক টেস্টগুলোকে নিচ্ছি। চলো প্রথম কোয়েশ্চেনটা দেখি কি বলেছে। খুব সোজা সোজা কোয়েশ্চেন রয়েছে এবং এই ধরনের কোয়েশ্চেন এইচএসে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে। প্রথমটা বলেছে দেখো যে আমাদের 100 অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র রয়েছে যেটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার আওয়ার পর্যন্ত ক্ষমতা সে সরবরাহ করে। এবার তার গৌণকোষ থেকে কী পরিমাণে তড়িৎ বা তড়িৎ আধান বেরোবে সেটা আমাদেরকে জানতে বলেছে। তড়িৎ আধান ইকুয়াল টু কী দেখবো আমরা, যে 100 অ্যাম্পিয়ার, আচ্ছা আওয়ারটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো। 1 ঘন্টাতে 100 অ্যাম্পিয়ার করে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে 3600 সেকেন্ডে কত করে পাঠাবে? অবভিয়াসলি এত সেকেন্ড পাঠাবে। এবার আমরা জানি যে এটা কত হচ্ছে 36, 1 2 3 4টে শূন্য রয়েছে, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। আমরা জানি যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ডের কার একক, কিউ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টি। এটা হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে এটা কুলম হবে। তাহলে 36, 1 2 3 4 কুলম। এগুলো দেখার কিছু নেই, অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, একটি তার দিয়ে প্রবাহিত তড়িতের সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এর মধ্য দিয়ে যে পরিমাণে তড়িতাধান সময়ের কি বলেছে, মধ্য দিয়ে যে পরিমাণে তড়িতাধান পরিমাণের সময়ের সঙ্গে, কোয়েশ্চেন এধার ওধার হয়ে গেছে, বাট কোয়েশ্চেনের মূল ভাবনাটা বুঝতে পেরেছো যে একটা ইকুয়েশন দিয়েছে 3t² প্লাস 3t প্লাস 5। তাহলে আমাদেরকে বলেছে যে টোটাল কতটা আধান কুলম্বে দিয়েছে, তাহলে কিউ কতটা প্রবাহিত হবে। আমরা জানি আধান ডিকিউ ডিটি ইকুয়াল টু কারেন্ট আই, তাই তো। ডিকিউ ডিটি, এটা ডিকিউ বাই ডিটি না কিন্তু, হ্যাঁ এই কথাবার্তাগুলোকে একটুখানি বুঝে শুনে করবে। ডিকিউ বাই না, এটা ডিভিশন না, এটা ডিডিটি হচ্ছে একটা আমাদের ফাংশন। বা ডিকিউ ইকুয়াল টু আয়ের জায়গায় মানটা বসাও 3t² প্লাস 3t প্লাস 5 ইন্টু ডিটি হলো। আমাদেরকে কত সেকেন্ডের মধ্যে বলেছে গো? 2 সেকেন্ডের মধ্যে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডিকিউটা 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে দেখছি কতটা চেঞ্জ হয়, সরি ডিকিউটা 0 থেকে ধরো এটা কিউ পর্যন্ত আমাদের চেঞ্জ হচ্ছে দেখছি। আর এটা আমাদের টাইমটা কতর মধ্যে চেঞ্জ হচ্ছে, 3t² প্লাস 3t প্লাস 5 ইন্টু ডিটি, 0 থেকে কত পর্যন্ত, 2 সেকেন্ড পর্যন্ত। এর ইন্টিগ্রেশন তোমরা জানো, এটা কিউ ইকুয়াল টু কত পড়ে থাকবে আমাদের কাছে, 3t² t³ বাই 3 প্লাস 3t² বাই 2 প্লাস 5 হলো। এবার এটা 0 থেকে 2 পর্যন্ত অবভিয়াসলি হচ্ছে, বসিয়ে দাও, 3 3 তো কেটে যাবে, 2 দিয়ে যদি করি কত পড়ে থাকবে, 2 টু দি পাওয়ার 3 8 প্লাস দেখো 4 বাই 2 মানে 2 ইন্টু মানে 6, এটা 5 ইন্টু টি পড়ে থাকবে একটা 10, কত হচ্ছে 18 আর 6 14 হবে, 14 কুলম। 18 6 24 কুলম। কী সব বলছি আমি, ঘুম হয়নি ঠিক করে, মাথাটা আমার গেছে বুঝতে পারছি। 3 নম্বর দেখো, তোমাদের ধারকের মক টেস্ট করানোর সময় আমি বলেছিলাম যে এখানে একটা ছোট্ট মতো ট্রিক বা ছোট্ট মতো জিনিস, পয়েন্ট পোটেনশিয়াল মেথড। সেই মেথড নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা আইডেল তার যদি থাকে, এগুলোকে আমরা বলি একটা আইডেল তার। এখানে তুমি যদি দেখতে পাও এই গোটাটা এখান পর্যন্ত একটা আইডেল তার, আবার এখান থেকে এতটা একটা আইডেল তার। আইডেল তার কথার অর্থ হচ্ছে যেখানে রেজিস্ট্যান্সটা অবশ্যই শূন্য হয়, তাহলে ভি ইকুয়াল টু আইআর বা ভি ইকুয়াল টু কত, শূন্য, বা ভিএ পোটেনশিয়াল ডিফারেন্সগুলো কত হয়, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কত হবে, শূন্য। এগুলো বলেছিলাম। বা দুটো পয়েন্টের পোটেনশিয়াল সবসময় সেম হয়, এটা আমি বলেছিলাম যে কোনো আইডিয়াল তারের। এখানে যদি ভিএ পোটেনশিয়াল হয়, এখানেও ভিএ পোটেনশিয়াল হবে, কিন্তু মাঝখানে যদি একটা রেজিস্ট্যান্স পড়ে যায় বা একটা আমাদের যদি কোনো কোষ পড়ে যায়, তাহলে কিন্তু পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু আমাদের সবসময় রেজিস্ট্যান্সগুলো কী থাকবে, আমাদের সেম থাকবে, সরি পোটেনশিয়ালগুলো আমাদের সেম থাকবে, সেটা যেন মাথায় থাকে। এবার এই যে চিত্রটা আমাদেরকে দিয়েছে, সেই চিত্রানুযায়ী আমাদেরকে বলে দিয়েছে যে এখানে আমাদের কাছে একটা তোমার, এগুলো চিত্রগুলোকে একটু এঁকে নিই। এখানে আমাদের একটা ব্যাটারি রয়েছে যার 6 ভোল্ট ভোল্টেজ, এখানে হচ্ছে 3 ওহম রয়েছে, এখানে একটা 2 ওহম, এখানে 1.5, এখানে 6, এটা 2 ওহম আছে, এটা 1.5 ওহম আছে এবং এটা 6 ওহম মতো রয়েছে। এবার আমাদেরকে কি বের করতে বলেছে, প্রবাহ মাত্রা বের করতে বলেছে। যদি প্রবাহ মাত্রা বের করতে হয় তাহলে পোটেনশিয়াল বাই টোটাল রেজিস্ট্যান্স। এবার টোটাল রেজিস্ট্যান্সটা আমাকে বার করতে হবে, এটাই হচ্ছে এখানের কাজ। এবার সেই টোটাল রেজিস্ট্যান্সটা কী করে বার করবো, ধরো এই জায়গাতে পোটেনশিয়াল ভি এ, তাহলে এখানেও ভিএ হবে, এখানেও ভিএ, এখানেও ভিএ হবে।
কোনখান পর্যন্ত ভি হবে, এইখান পর্যন্ত ভি হবে, তারপর দেখো রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে, মানে পোটেনশিয়াল আলাদা হয়ে যাবে। এইখানে যদি ধরি পোটেনশিয়াল ভিবি, তাহলে এখানেও পোটেনশিয়াল ভিবি হবে, এখানেও পোটেনশিয়াল ভিবি হবে। কেন? কারণ এটা আইডিয়াল তার, এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। আর এই মাঝখানটাতে এখানে পোটেনশিয়াল আমি ধরে নিলাম ভিও। টোটাল 3টে পয়েন্ট পাচ্ছি আমি। একটা হচ্ছে আমাদের কাছে ভিএ, একটা ভিও, আর একটা ভিবি। তুমি বলবে যে স্যার ভিবিটাকে মাঝখানে কেন রাখলেন না? কারণ আমাকে ভি এ আর ভিবি আর ভিবি এর এগেনস্টে আমাকে রেজিস্ট্যান্সটা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। যদি আমাকে ভি ওর এগেনস্টে বার করতে হতো তাহলে ভিওটাকে সাইডে রাখতাম। এবার এগুলোকে দেখো ক্যালকুলেট কীভাবে করে। ভি এ ভিওর মধ্যে কে রয়েছে? 2 ওহম রয়েছে। ভি এ ভিওর মধ্যে 2 ওহম বসিয়েছি, ঠিক আছে। আবার ভি এ ভিওর মধ্যে দেখো আবার 6 ওহম আছে, তাহলে ভি এ ভিওর মধ্যে আবার একটা 6 ওহম বসালাম। ভিবি এটাও হয়ে গেল। ভিবি ভিওর মধ্যে কি রয়েছে? 1.5। ভিবি ভিওর মধ্যে রয়েছে দেখো 1.5 ওহম। আর একটা মাত্র পড়ে রয়েছে ভিবি ভিএর মধ্যে, ভিবি ভিওর মধ্যে। তাহলে এখান থেকে আর একটা কিসে রয়েছে? ভিএ ভিবির মধ্যে আর একটা রেজিস্ট্যান্স পড়ে রয়েছে আমাদের কত? 3 ওহম। ব্যাস এই হয়ে গেল আমাদের। এটা কত ছিল? এটা 6 ছিল। এই হয়ে গেল আমাদের পয়েন্ট পোটেনশিয়ালে ভাঙা। এবার এটার ক্যালকুলেশন তোমরা পারবে। এই দুটো সমান্তরালে রয়েছে। যদি সমান্তরালে থাকে কত হবে? 2 × 6/2 + 6 কত হবে? 8। তাহলে 12/8, 12/8 মানে কত হচ্ছে? এটা 4 দিয়ে কাটো, 4 3 2, তাহলে 1.5। এটাও 1.5। এইগুলোর সাথে আবার সমান্তরালে রয়েছে 3। তাহলে দেখো 1.5 1.5 শ্রেণীতে, তাহলে এটা 3, নিচে 3 আমাদের দুজনের সমান্তরাল, তাহলে টোটাল কত হবে? 3/2 হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। আর আমাদেরকে জানতে কি চেয়েছে? আমাদের কারেন্ট জানতে চেয়েছে। তাহলে আই ইকুয়াল টু কত? ভি। ভি এর জায়গায় আমরা 6 বসাবো, আর এটা 3/2 বসাবো। কত হচ্ছে? 4 হবে। 4 অ্যাম্পিয়ার মতো দাঁড়াবে আমাদের। ব্যাস এটা হয়ে যাবে অ্যান্সার। চলো তারপরেরটা দেখো। এটা যারা জানো তাদের ক্ষেত্রে খুবই ইজি। এই যে চিত্রটা রয়েছে এটা একটা হুইটস্টোন ব্রিজের চিত্র। হুইটস্টোন ব্রিজ তোমাদের আশা করি বলে দিতে হবে না, যে ব্রিজগুলো এরকম দেখতে হয়। এরকম ব্রিজগুলোকে দেখতে তোমরা বলবে যে স্যার এটা তো দেখতে একটু আলাদা। বাট তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই পয়েন্টের এগেনস্টে দেখো নিচেরটা 5 উপরেরটা 10, নিচেরটা 5 উপরেরটা 10। আবার 5-এর সাথে দেখো 10 লাগানো রয়েছে, আর উপরে 10-এর সাথে 20 লাগানো রয়েছে, হলো। এবং মাঝখানে দেখো দুজনের মাঝখানে এখানে 10 বসে রয়েছে। এটা একটা হুইটস্টোন ব্রিজ, কারণ এই P/Q মানে এই যে রেশিওটা, P/Q এর রেশিও কত? হাফ, ইকুয়াল টু R/S। তাহলে এটা একটা আমাদের হুইটস্টোন ব্রিজ। এবং হুইটস্টোন ব্রিজটা আমাদের কীরকম হুইটস্টোন ব্রিজ? ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। যদি ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হয় তাহলে আমরা জানি যে মাঝের যে রোধটা থাকে সেই রোধটাকে আমরা তুলে দিই, কারণ এই বাহুটা নেই বললেই চলে, আইজিটা শূন্য হয়। তাহলে এরা দুজন শ্রেণীতে, এরা দুজন শ্রেণীতে, বাকি দুজন সমান্তরালে করে নাও। তাহলে উপরের দুটো যদি শ্রেণীতে হয় কত হবে? 30, নিচেরটা হবে 15। এবার সমান্তরাল সমবায়ে কত হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? ইকুইভ্যালেন্ট হয় 30 × 15/30 + 15 মানে 45। 3 15 45, 10-এ 30, তাহলে ইকুইভ্যালেন্ট কত বেরোলো আমাদের? 10 ওহম মতো। আমাদেরকে জানতে কি চেয়েছে দেখো, 5 ভোল্ট থেকে প্রবাহিত প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা আই কত পাবো আমরা? আই ইকুয়াল টু V/R। ভি কত? ভি 5 ভোল্ট বাই আর কত? 10, তাহলে হাফ মানে 0.5 অ্যাম্পিয়ার বেরোবে। সোজা সাপটা জিনিস, অপশন বিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা দেখো। আচ্ছা এইটা আমি প্রথমে এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে, তারপর আমি এই সূত্রটা বলে দেবো কত হয়। এটা বেসিক্যালি R2 = N² R1 হয়। আচ্ছা কত দাগের এটা হচ্ছে জানো? 3, এটা বোধহয় 4 হবে নাকি? 4 এটা, আর এটা 5 নম্বরে যাবে। এইটা হয় n মানে হচ্ছে তোমার কতটা বৃদ্ধি হয়েছে, N² মানে কতটা বৃদ্ধি হয়েছে। এখানে 1% বৃদ্ধি করেছে লেন্থ, তাহলে 1% বৃদ্ধি করা মানে কত? 101/100 হয়েছে। এটা হচ্ছে n এর ভ্যালুটা। তুমি সোজা সাপটা বসিয়ে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে এটা। বাট এখানে আরেকটু বলেছে যে, পুরোটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। এই ধরনের কোশ্চেন যে উপর তারকে টেনে 1% বৃদ্ধি করা হয়েছে, তাহলে তারের রোধের পরিবর্তন কত হবে? দেখো প্রথমে তারটা ছিল এরকম, ঠিক আছে। লেন্থ হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে A1 এবং লেন্থ ধরে নাও L1। এবার তারটাকে যখন টেনে বাড়ানো হয়েছে, তারটাকে এখন L2 করে দিচ্ছে, তাহলে অবভিয়াসলি তারের ক্ষেত্রফলটা ছোটো হয়ে যাবে, A2 হয়ে যাবে, মোটা তো থাকবে না। যদি তুমি টেনে বাড়াও তাহলে তারটা অবভিয়াসলি ছোটো হয়ে যাবে না। তাহলে কিন্তু এখানে একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তার ভলিউম, তার আয়তন। কোনো তারের কোনো অংশ কেটে বাদ দেওয়া হয়নি, কোনো অংশকে অ্যাড করা হয়নি। তাহলে যতটা আয়তন ছিল ততটা আয়তন এখনও রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আয়তন প্রথমে যতটা ছিল A1 L1 ইকুয়াল টু পরেও আয়তন সমান A2 L2। এবার তুমি বলবে আয়তন কীভাবে বেরোলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা A1 L1টা থাকছে, A2টা থাকছে,
এল টুটা কী করেছে, এল টুটা বাড়িয়ে দিয়েছে 1%, তাহলে 101 L1 বাই 100 করে দিয়েছে, 1% তো বাড়িয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ2 কত আসবে, ক্ষেত্রফলটা দেখো 100 বাই 101 ইন্টু A1 আসবে, ঠিক কি না? এবার তুমি বলবে যে স্যার তাহলে প্রথমে রোধ কত ছিল, R1 ইকুয়াল টু রো L1 বাই A1, স্যার এখন রোধ কত, R2 ইকুয়াল টু রো L2 বাই A2। আচ্ছা L2-র মান কত, L2-র মান হচ্ছে 101, দেখো L2-র মান কত হয়েছে 101 L1 বাই 100 হলো। আচ্ছা A2 কত, A2 হচ্ছে 100 বাই 101 A1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, রো দেখো 101টা উপরে চলে আসছে, তাহলে রো L1 বাই A1টা আগে লিখে নিই ইন্টু 101 বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে R2 ইকুয়াল টু কত দাঁড়ালো আমাদের, R2 ইকুয়াল টু R1 ইন্টু 101 বাই 100 তার হোল স্কোয়ার। দেখো এটাই আমরা বলেছিলাম যে এন স্কোয়ার, এনের জায়গায় কত বসিয়েছিলাম আমরা ফর্মুলাটা, এটা 101 বাই 100। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এটা কেন ফর্মুলাটা, কারণ এত ক্যালকুলেশন থেকে বাঁচার জন্য। যদি লেন্থ বাড়ানো হয় এন পরিমাণে, লেন্থ যদি এন পরিমাণে স্ট্রেচ করা হয় তাহলে আমাদের কতটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে N2 ইকুয়াল টু এটা। এবার এটা ক্যালকুলেশন করলে কত পাবো, যে R2 ইকুয়াল টু 1.01 তার হোল স্কোয়ার ইন্টু R1, এবার এই স্কোয়ার করলে কত আসবে তোমরা ঘাবড়াবে না, 1.02 মতো আসবে, এটা আর কিছুই না R1। এবার তোমাকে কি বলেছে যে পার্সেন্টেজ কতটা চেঞ্জ হচ্ছে, তোমাকে যদি R1 R2-র ভ্যালু বলে দিত তাহলে বার করে নিতাম, পার্সেন্টেজ বলেছে তাহলে কত হবে, R2 মাইনাস R1 বাই প্রথমে কত ছিল R1 ইন্টু 100, ব্যাস এই তো বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। R2 হচ্ছে 100 বলছি 1.02 R1 মাইনাস R1 বাই R1 ইন্টু 100 হলো, তাহলে কত দাঁড়াবে, এটা 2% মতো দাঁড়াবে, তাহলে অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে 2%, ঠিক আছে। আচ্ছা চলো, ধারকে এই কোশ্চেনটা ছিল। এই ধরনের যখনই তোমরা সার্কিট দেখবে, যখন উপরে কোনো রোধ নেই বা কিছু নেই, তখন তোমাদের কি করবে এটা, আচ্ছা কত দাগের হচ্ছে এগুলো, 6 নম্বর হবে, কোয়েশ্চেন নাম্বার দেওয়া নেই বলে খুব মুশকিল হচ্ছে। দেখো এই ধরনের সার্কিট তোমরা জানো এগুলো প্রত্যেকের সমান্তরাল সমবায়ে থাকে, তুমি চাইলে এখানে পয়েন্ট পোটেনশিয়াল মেথডকে ইউজ করে দেখতে পারো যে কী পয়েন্ট পোটেনশিয়াল মেথড, এখানে ভিএ যদি হয়, আচ্ছা আমি এটা এক্সপ্লেন করেই দিচ্ছি তোমাদের, যাদের যে জায়গাটা ক্লিয়ার নেই বা পয়েন্ট পোটেনশিয়াল মেথডে আটকাচ্ছে তাদের জন্য একটুখানি ক্লিয়ার করে দিই আমি। দেখো ভালো করে, এইটা যদি ভিএ হয় আমার পোটেনশিয়াল, দেখো পুরো তারটা আই ডেল্টা, তাহলে এটাও ভিএ হবে। এই পয়েন্টটা যদি ভিবি হয় তাহলে এটাও ভিবি হবে, মানে এইখানটা ভিবি হবে এবং এইখানটাও ভিবি হবে, আমি দুটোই মাত্র পয়েন্ট পাচ্ছি ভিএ আর ভিবি। তাহলে ভিএ এবং ভিবির মধ্যে আমি দেখছি কী কী রোধ আছে, দেখো ভিএ ভিবির মধ্যে এই রোধটা রয়েছে একটা আর বসালাম, আবার ভিবি ভি এর মধ্যে আর একটা রোধ আছে আর বসালাম, আবার ভিবি ভি এর মধ্যে আবার একটা রোধ আছে বসালাম, ব্যাস তিনটে সমান্তরালে রয়েছে, তাহলে R/3 হয়ে যাবে আমাদের অ্যান্সার, আর ইকুইভ্যালেন্ট। এই জিনিসগুলো আমাদের মনে তো অনেকেরই রয়েছে, বসিয়ে দিতে পারো, বাট পয়েন্ট পোটেনশিয়াল ইউজ করলে কি আমাদেরই সুবিধা হয়। 4 ওহমের, এটা বোধহয় 7 নম্বর হবে, 4 ওহমের একটি 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে বৃত্তাকার আকার দেওয়া হলো, ওই তারের ব্যাসের দুই প্রান্তের মধ্যে রোধ কত আমাদের জানতে চেয়েছে। দেখো একটা তার রয়েছে আমাদের কাছে, সেই তারটাকে 4 ওহমের একটা তার রয়েছে, সেই তারটাকে বাঁকিয়ে কি করেছে, একটা বৃত্তের আকার দিয়েছে, দিয়ে তার দুপ্রান্তে ব্যাসের দুপ্রান্তে আমাদের জানতে চেয়েছে। যদি আমাদের এই তারটাকে ব্যাসের দুপ্রান্তে চাই তাহলে এটা 4/2, এটাও 2 ওহম হবে, এটা 2 ওহম হবে, কারণ গোটা তারটা 4 ওহম ছিল, তাহলে অর্ধেক অর্ধেক কত 2 ওহম 2 ওহম করে হবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, দেখো দুজনে তো সমান্তরাল না, উপরের অংশটা একটা 2 ওহমে রয়েছে, নিচেরটা 2 ওহমে রয়েছে, ব্যাস সোজা জিনিস, তাহলে 2/2 কত হয়ে যাবে, এটা 1 ওহম মতো আসবে আমাদের অ্যান্সার। যদি কারো কিছু ডাউট থাকে তাহলে আমাকে বলবে, আমি কমেন্টে অ্যান্সার করে দেওয়ার বা তোমাদের একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। কত আসছে, এটা 1 ওহম মতো এসছে না, অপশন বি। আচ্ছা তারপরেরটা, আচ্ছা এই ধরনের মেথডগুলো, এই মেথডগুলো তোমরা আশা করি জানো, এটা পয়েন্ট পোটেনশিয়াল মেথডে চাইলে করতে পারো বা অন্য মেথডকে ইউজ করতে পারো। আমি পয়েন্ট পোটেনশিয়াল যেহেতু তোমাদের শিখিয়েছি, এখানে একটা মেথড রয়েছে যেটাকে মিরর মেথড বলি, সেই মিরর মেথডে আমি এগুলো সলভ আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়েছিলাম। এবার তোমাদের যদি না জানা থাকে মিরর মেথড, তাহলে হয়তো এই মুহূর্তে আমি এক্সপ্লেন এখানে যদি করতে চাই পুরো একটা ভিডিও লেগে যাবে। তার জন্য যদি তোমরা চাও যে আলাদা একটা করে ভিডিও আসবে, যে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে যত বড়ই সার্কিট হোক না কেন, যত কমপ্লেক্স সার্কিটই তোমাদের দিক না কেন, খুব সোজাভাবে তোমরা অ্যান্সার করে দেবে সেটা, যদি চাও যে এই রকম ভিডিও আসুক যে 20-30 সেকেন্ডের মধ্যে স্যার অ্যান্সার করে দেবে এই ধরনের সার্কিট, তাহলে তোমরা কমেন্ট করবে আমাদের, আমি চেষ্টা করব যে যাতে হয়ে যায়, ভিডিওটা আপলোড করা যায়।
তাহলে এটা ভিএ হবে, এটাও ভিএ হবে। দেখো এইগুলো সব কটা পয়েন্ট সেম পোটেনশিয়াল, এটা যদি পয়েন্ট পোটেনশিয়ালে বি হয়, সরি ভিবি হয়, তাহলে এটাও ভিবি হবে, এটাও ভিবি হবে। মাঝখানেটা কিছু নেই, এটা ভিও ধরে নাও। তাহলে তিনটে পয়েন্ট আমি পেয়েছি মোট, ভি এ পেয়েছি, ভি ও পেয়েছি, আর ভিবি পেয়েছি। হলো প্রত্যেকটা কত আর করে। আচ্ছা এক ধার থেকে এবার করতে শুরু করি। ভি এ ভিবির মধ্যে রয়েছে কে? আচ্ছা ভি এ ভিওর মধ্যে আগে দেখি, এই আরটা রয়েছে, ভি এ ভিওর মধ্যে একটা আর রয়েছে, দিলাম। ভি এ ভিওর মধ্যে আর একটা আর রয়েছে, দিলাম। ভি এ ভিওর মধ্যে আর একটা আর রয়েছে, এটাকেও দিলাম। ঠিক আছে স্যার, হলো তিনজনের সমান্তরালে হলো। আচ্ছা ভি ও ভিবির মধ্যে, ভি ও ভিবির মধ্যে আবার স্যার তিনটে রয়েছে, একটা রয়েছে, আবার এখান থেকে একটা রয়েছে, আবার এখান থেকে একটা রয়েছে, দিলাম। আচ্ছা ভি এ ভিবির মধ্যে কে রয়েছে? এখানে একটা, এখানে একটা, দুটো রয়েছে। এই তিনটেও হয়ে গেল, শুধু এই দুটো বাকি রইল। ভি এ ভিবির মধ্যে, ও বাবা ধরবে না মনে হচ্ছে রে এখানে, এইটা একটা, নিচে কোথা দিয়ে ধরাই রে, একটুখানি অ্যাডজাস্ট করে নিও, এখানটা একটা। সব কটা আর করে দেখ, এরা তিনজনের সমান্তরাল, এরা তিনজনের সমান্তরাল, তাহলে উপরেরটা আমি r/3 করে নিতে পারি, এটাও r/3 হলো। এবার এরা দুজনদের মধ্যে দেখো আবার একটা আর রয়েছে, এবং এখানে আর একটা আর রয়েছে, তাহলে এই দুটো দেখো শ্রেণীতে রয়েছে, তাহলে 2r/3, তাহলে 2r/3 একটা, এখানে আর একটা আর, এখানে আর একটা, তিনজনে কিসে রয়েছে? তিনজনের সমান্তরালে রয়েছে। তাহলে কত দাঁড়াবে আমাদের? 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 মানে 3/2r প্লাস 1/r প্লাস 1/r হলো, নিচে এলো আমাদের 2r, উপরে কত পড়ে থাকবে? 3 প্লাস 2 প্লাস 2 7, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত বেরোবে আমাদের? 2r/7। আচ্ছা অ্যান্সার 2r/7, এই তো অপশন ডিটা কারেক্ট। তো পয়েন্ট পোটেনশিয়াল খুবই ইজি মেথড, এর থেকেও একটা সোজা মেথড ছিল, মিরন মেথড ছিল, যে মেথডটা দিয়ে তোমরা এটাকে মানে চোখে দেখে অ্যান্সার করে দিতে পারতে, অত পেনও লাগাতে হতো না, বাট সেটা এখন এক্সপ্লেন করা সম্ভব নয়। অবভিয়াসলি তোমরা যদি, তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে কমেন্টে বললে আমি সেটা এক্সপ্লেন করে দেবো। আচ্ছা আচ্ছা, আর রোধের একটি সুষম তারকে বাঁকিয়ে একটি সুষম বহুভুজ তৈরি করা হয়েছে। যে কোনো দুটি শীর্ষের মধ্যে তুল্যাঙ্ক রোধ, যে কোনো দুটো শীর্ষবিন্দু বলেছে, এমন বলেনি যেন যেন অপোজিট সাইড, এটাও বলেনি, একটা মানে যে কোনো একটা, ধরে নাও কী ধরবো, এরকম ষড়ভুজ, এই এত বাজে ষড়ভুজ আসবে, যাকে একটা মোটামুটি কিছু রয়েছে, ষড়ভুজ বলেনি তো, বহুভুজ বলেছে, তাহলে আমি জানি না n সংখ্যক বাহু রয়েছে, তাহলে একটা জায়গা কেটে দিই, দাঁড়াও, নাহলে এটা গুনে গুনে তোমরা বলবে যে স্যার বলেনি। এখানে কিছু একটা আরও বেশি রয়েছে, ঠিক আছে, টোটাল ধরে নিচ্ছি n সংখ্যক তার বাহু রয়েছে, n সংখ্যক বাহু রয়েছে। কোয়েশ্চেনটাতে বলেছে কি একটু দেখে নিই, কত নম্বর কোয়েশ্চেন হবে এটা? 9 নম্বর হবে। খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু, এবং খুব ভালো কোয়েশ্চেন, এন্ট্রান্স লেভেলের কোয়েশ্চেন এগুলো, WBGE লেভেলের কোয়েশ্চেন। দেখো এরকম রয়েছে। এবার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে, সুষমে এনভুজ করা হলে যে কোনো দুইটি শীর্ষবিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ, তার ক্ষুদ্রতম মান কত হবে, বৃহত্তম মান কত হবে? বৃহত্তম মান দেখো, ভালো করে দেখো, যদি শ্রেণী সমবায় থাকে তাহলে সব থেকে বেশি মান বৃহত্তম হয়, এবং সমান্তরালে থাকলে কম হয়। এবার আমি দেখতে চাইছি যে অপোজিট দুটো প্রান্তের মধ্যে, এরকম ধরো অপোজিট দুটো প্রান্তের মধ্যে যদি তুল্যাঙ্ক রোধ বের করি, দুটোই তো পসিবল। একটা যে কোনো ষড়ভুজের ক্ষেত্রে একটুখানি বুঝে দেখ, ষড়ভুজ কেন বলছি বারবার, একটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে দুটো জায়গায় তো পসিবল না, যে হয় তাকে দুটো বাহুর অপোজিটে তাকে তুল্যরোধ বের করতে হবে, অথবা দুটো বাহুর পাশাপাশি বার করতে হবে। এই দুটোতে হয় এটাতে ম্যাক্সিমাম আসবে বা এটাতে ম্যাক্সিমাম আসবে। এছাড়া তুমি এইখানে একটা নিতেই পারো, বাট সেগুলোতে মাঝামাঝি একটা মান আসবে। হয় সব থেকে ম্যাক্সিমাম মান আমাকে এখানে আসতে হবে, বা ম্যাক্সিমাম মান এখানে আসতে হবে, বা মিনিমাম মান এখানে আসতে হবে, বা মিনিমাম মান এখানে আসতে হবে। বাকি যে মানগুলো আসবে সেগুলো সব মাঝামাঝি মান। তো সবার প্রথমে আমি দেখছি যে দুটো অপোজিট সাইডের দুটো কর্ণকে নিয়ে যদি বের করি, তাহলে দেখো এই দিকে মানে অর্ধেকটাতে আমার মোট রোধ কত হবে। দেখো ভালো করে দেখো, এখানে যেটা বলেছে যে তোমার টোটাল রোধ দিয়েছে আমাকে আর, ঠিক আছে, টোটাল রোধ দিয়েছে আর, তাহলে এই অর্ধেকটার জন্য যদি মাঝামাঝি নিই, অর্ধেকটার জন্য কত রোধ হবে রে? r/2। বাকি অর্ধেকটার জন্য কত? r/2। দুজনে তো সমান্তরালে রয়েছে,
যদি সমান্তরালে থাকে তাহলে কত হবে r/2/2, তাহলে r/4 একটা মান আসবে। এবার সেটা মিনিমাম কি ম্যাক্সিমাম আমি জানি না, বাট অ্যাজিউম করে নিচ্ছি সেটাই মিনিমাম হবে, কারণ 8কে 4 ভাগ করছে। আর একটা পসিবল, যদি এইটা না নিয়ে এই বহুভুজের আমি এই রকম একটা দিক বরাবর নিই, অর্থাৎ দুটো বাহুকে নিই, সেক্ষেত্রে আমার কীরকম তুল্যরোধ বেরোবে। যদি দুটো পয়েন্ট AB এখানে নিই, তাহলে ভালো করে দেখো টোটাল তারটা রোধ কত আর, এবং সেই তারের এক একটা ভাঁজ কতগুলো রয়েছে, টোটাল n সংখ্যক রয়েছে, তাহলে এক একটা এরকম ভাঁজের রোধ কত হবে r/n। তাহলে স্যার এর রোধ কত হবে r/n। স্যার বাকিগুলো টোটাল মিলিয়ে রোধ কত হবে, যদি এখানে একটার জন্য কত হচ্ছে 1 × r/n হয়, তাহলে বাকি কতগুলো পড়ে রইল, n-1 সংখ্যক পড়ে রইল না r/n। দেখ ভালো করে বোঝ, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর, আমি আবারও বলে দিচ্ছি, এটা আমি জানি এখানে ডাউট হবে। টোটাল n সংখ্যক যদি ভাঁজ থাকে বা n সংখ্যক যদি বাহু থাকে, প্রত্যেকটা বাহুর রোধ মানে n সংখ্যক, গোটা n সংখ্যক বাহুর রোধ কত r করে, তাহলে এক একটা বাহুর রোধ কত r/n করে, তাহলে এক একটা বাহুর রোধ কত করে r/n করে। এটা একটা বাহু রয়েছে, তাহলে একটা বাহুর রোধ হচ্ছে 1 × r/n। দুটো বাহু থাকলে 2 × r/n, যদি দুটো বাহু থাকতো কত হতো 2 × r/n হতো, তাই না। তাহলে এইটুকু অংশের রোধ তো r/n, তাহলে বাকি এই গোটাটা পড়ে রয়েছে, কতটা পড়ে রয়েছে, টোটাল n সংখ্যক ছিল, একটা তো এখানে নিয়েছে, তাহলে বাকি এখানে পড়ে রইল n-1 সংখ্যক। টোটাল একটা এখানে নিয়েছি, টোটাল ছিল n, তাহলে বাকি n-1 সংখ্যক। তাহলে এক একটা বাহুর রোধ কত r/n করে, তাহলে n-1 সংখ্যক বাহুর রোধ কত n-1 × r/n করে। তাহলে দুটো আমি পাচ্ছি বাহু, একটা হচ্ছে n-1 × r/n। দেখ যদি না বুঝতে পারিস তাহলে একটু কমেন্টে জানাবি, আশা করি জিনিসটা বোঝা যাবে, যদি না বোঝা যায় তাহলে জানাবি। এবং এখানে r/n, ব্যাস এরা দুজন সমান্তরালে রয়েছে, যদি সমান্তরালে থাকে কত হবে n-1 × r/n r/n বাই n-1 ইন্টু r/n প্লাস r/n। তাহলে r/nটাকে কমন নেই, ওপর নিচে r/n কেটে যাবে, n-1 × r/n একটা পড়ে থাকবে, নিচেরটা দেখ r/n যদি কমন নিই কেটে গেলে n-1, তাহলে শুধু n পড়ে থাকবে একটা, কত হলো এটা n-1 × r/n², n-1 r/n², তাহলে অপশন সেটা কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল। তাহলে সব থেকে ক্ষুদ্রতম মান কত হচ্ছে, ক্ষুদ্রতম মান হচ্ছে এটা r/4, এটা হচ্ছে মিনিমাম ভ্যালুটা। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? ঠিক আছে, চল কত দাগের এটা 9 হলো, আই গেস 10 হবে এবার। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। 10 নম্বরটা কি বলেছে দেখি। জি গ্যালভানোমিটারে সমান্তরাল ক্ষুদ্র মানের রোধ আর যুক্ত করা হলো বর্তনীর মূল প্রবাহমাত্রা আই এবং আর এর মধ্যে দিয়ে, এটা খুবই সোজা। তো একটা গ্যালভানোমিটার আমাদের আছে এখানে, তার সমান্তরালে কি করেছি আমি একটা রোধ যুক্ত করেছি শান্ট, যেটা স্মল আর যুক্ত করেছি। টোটাল আই কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে গেল আইজি, এর মধ্যে দিয়ে গেল আইএস। এবার একটা জিনিস আমরা জানি, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সেম, ভিএ ভিবি। তাহলে উপরেরটার জন্য যতটা হবে সমান্তরাল সমবায় আছে, তো তাহলে ভিএ মাইনাস ভিবি এটা উভয়ের ক্ষেত্রেই সমান, এটা সেম দুজনের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি ভি ইকুয়াল টু আইআর, তাহলে উপরের যত আইআর হবে মানে হচ্ছে আই ইন্টু তার রোধ কত জি, ভিতরে দেখ লিখে রেখেছি জি, ইকুয়াল টু নিচেরটার কত আই ইন্টু নিচেরটার আর। আমাকে কোনটা বের করতে বলেছে, আর এর মধ্যে প্রবাহমাত্রা আইএসটা বের করতে বলেছে, তাহলে কত হবে আইজি ইন্টু জি বাই আর। এবার আইজির ভ্যালুটা কত, এটা স্মল আর হবে, আইএসটা বের করতে বলেছে তো নাকি, আর এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা, ও আচ্ছা সরি এখানের মধ্যে আরেকটা দাঁড়া হয়ে গেছে, এটা কিছুই নেই। তাহলে আইজি এর ভ্যালুটা আগে বসিয়ে দে, আইজি এর ভ্যালু কত আই মাইনাস আইএস। স্যার কোথা থেকে পেলেন এটা, দেখ না আই যাচ্ছিল, আইজি এখানে ঢুকলো, আইএস এখানে ঢুকলো, তাহলে আই ইকুয়াল টু কত, একটা আইজিতে ভেঙেছিল আর একটা আইএসে ভেঙেছিল, তাহলে আইজি ইকুয়াল টু কত আই মাইনাস আইএস ইন্টু জি ইকুয়াল টু আইএস প্লাস ইন্টু আর হলো। আইএস ইন্টু আরটাকে এদিকে নিয়ে আই, কত দাঁড়াবে আমাদের তাহলে, বা আই ইন্টু জি ইকুয়াল টু ওটাকে ওইদিকে থাক আইএস ইন্টু আর প্লাস আইএস ইন্টু জি, দুটোকে কমন নিয়ে নে আইএস, কত পড়ে থাকবে তাহলে আমাদের আইএস ইকুয়াল টু জি বাই আর প্লাস জি ইন্টু আই, জি বাই আর প্লাস জি ইন্টু আই, তাহলে অপশন বিটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা 12টা কি বলেছে দেখি। 12টা বলেছে বিভব বিভাজক হিসাবে ব্যবহৃত হয় রিওস্ট্যাট। আমাদের রিওস্ট্যাট কাজ কিভাবে করে, রিওস্ট্যাট তোমরা পড়েছিলে যে কোনো সার্কিটের ক্ষেত্রে একটা কি থাকে, এরকম করে একটা রয়েছে, তখন একটা কি দিয়েছিল, তার পাশে দেখবে এরকম একটা ছিল রোধের সাথে, এটাকে আমরা বলতাম রিওস্ট্যাট।
রিওস্ট্যাট মানে হচ্ছে, রিওস্ট্যাট কী করে আমাদের যে রোধটা রয়েছে সে রোধের মানটা কমা বাড়া করতে পারে। তো রিওস্ট্যাট করে কি, তোমাদের ভোল্টেজটাকে ডিভাইড করে দেয়, ভোল্টেজ ডিভাইড করে রোধের মানটা কমা বাড়া করে। তার কারণে তার কাছে আর কোনো উপায় নেই, ফিজিক্যালি তো রোধটাকে কেটে বাদ দিতে পারবে না, সেটা মেশিন, রোধটা তার মধ্যে রয়েছে, শুধু ভোল্টেজটাকে চেঞ্জ করে করে রোধের মানটাকে সে চেঞ্জ করার চেষ্টা করে। তো রিওস্ট্যাট বিভব বিভাজক হিসাবে কিন্তু কাজ করে, এটাকে মনে রাখবে, অপশন সিটা কারেক্ট। তারপরটা কি বলেছে, সিলিকন ও তামা উভয়কে ঠান্ডা করে 300 কেলভিন তাপমাত্রায় নামিয়ে আনা হলো। এটা কত দাগের? এটা 14 দাগের। দেখো কি বলেছে 14টা, সিলিকন ও তামা উভয়কে ঠান্ডা করে 300 কেলভিন তাপমাত্রায় নামানো হলো, ওদের রোধাঙ্ক কী হবে? আচ্ছা, সিলিকন, আমি যদি বলি সিলিকন একটা সেমিকন্ডাক্টর, এই জিনিসগুলো পরের সেমিস্টারে তোমরা পড়বে ভালো করে। সিলিকন একটা সেমিকন্ডাক্টর এবং তামা একটা কন্ডাক্টর, মানে ধাতু। এই দুটোর মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে তাপমাত্রা বাড়ালে, টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে সিলিকন বা সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি হয়? কমে। তামা বা যে কোনো ধাতুর ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে তার রেজিস্ট্যান্স কিন্তু বাড়ে, কারণ ধাতুর মধ্যে টেম্পারেচার বাড়ালে ইলেকট্রনগুলো চারিদিকে ধাক্কা লাগতে থাকে, তো তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যে টাইমটা লাগাচ্ছিল সেটা একটু বাড়িয়ে দেয়, তার মানে রোধটা তার মধ্যে বেড়ে যায়। তাই কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে তার রেজিস্ট্যান্স বাড়ে, বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে তার রেজিস্ট্যান্স কমে। তাহলে সেমিকন্ডাক্টরে যদি কি বলেছে, এটাকে ঠান্ডা করেছে, তাহলে টেম্পারেচার কমালে কি রেজিস্ট্যান্স বাড়বে, তাহলে সিলিকনের রোধাঙ্ক বাড়বে কিন্তু কপারের কমবে। প্রথমটা কারেক্ট হবে, অপশন এটা কারেক্ট। এটা উল্টো কেসটা বলেছে যে টেম্পারেচার দেখো বলেছে কমানো হলো, তাহলে অবভিয়াসলি রেজিস্ট্যান্স কী হবে? বাড়বে, কার? সিলিকনের। আর যদি তামার ক্ষেত্রে দেখি, কপারের ক্ষেত্রে, তাহলে টেম্পারেচার যখন কমানো হবে তখন দেখব, হাতে লেখা কি বাজে হচ্ছে, তখন রেজিস্ট্যান্স দেখব কি হচ্ছে, তার কমছে। কি করলাম? টেম্পারেচার এটা কমানো হলে কি হচ্ছে? রেজিস্ট্যান্স বাড়বে তো, আর টেম্পারেচার কমানো হলে কি হবে? এর রেজিস্ট্যান্স কমবে তো। ঠিক আছে, চলো তারপরেরটা দেখি। 15। আচ্ছা, 15-র কোশ্চেনটা কি বলেছে একটুখানি দেখে নিই। দেখ, 15-র কোশ্চেনটা বলেছে চিত্রে প্রদর্শিত নেটওয়ার্কের রোধ আর কোনাকুনি বিপরীত দুই কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধ। দেখো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি বলছিলাম, 15 দাগেরটা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে বলছিলাম যেগুলো খুব ইজি হয়ে যাবে যদি তুমি মিরর মেথড জানো। আমি খুবই হালকাভাবে মিরর মেথডটাকে একটুখানি বলে দিচ্ছি তোমাদেরকে। এই ধরনের আমাদের দিয়েছে ডায়াগ্রামটা বা সার্কিটটা আমাদের এরকম রয়েছে, কি বাজে হলো আঁকা। এই সার্কিটটার মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। দেখো এই ধরনের যদি থাকে এবং এ বি এর মধ্যে, আমি মিরর মেথডটা খুব তাড়াতাড়ি ডিসকাস করে দিচ্ছি, যদি এ বি এর মধ্যে আমাদের একটা তুল্যরোধ বের করতে বলে, তাহলে তোমাকে মিরর মেথডে যেটা দেখতে হয় সেটা হচ্ছে তার মাঝখানে তুমি একটা আয়না বসিয়ে দাও। আয়না বসিয়ে যদি দাও, তুমি যদি দেখো যে এই প্রান্তের যে রোধগুলো রয়েছে সেটা এই প্রান্তে আছে, মানে তার মিরর ইমেজ যদি তৈরি হয়, এখানে যেটা রয়েছে তার ইমেজ এখানে, এখানে যেটা রয়েছে তার ইমেজ এখানে যদি হয়, তখন আমি মিরর মেথড ইউজ করতে পারবো। সবসময় মনে রাখবে এ বিকে যেন মিররটা লম্বভাবে কাটে। তাহলে এ বিকে আমি যদি এখানে একটা লম্বভাবে কাটি, দিয়ে দেখি যে মিরর মেথড ইউজ করা যায় কি না, এখানে আমি রেখেছি, ঠিক আছে, মিরর মেথডটাকে। আচ্ছা, এবার দেখছি, সরি এখানে একটা ছিল রেজিস্ট্যান্স, এখানে একটা ছিল, ভুল হয়ে গেল আঁকা। তাহলে আমি দেখছি হ্যাঁ এর মিররটা এখানে রয়েছে, এর ইমেজটা এখানে রয়েছে, এর ইমেজটা এখানে রয়েছে, তাহলে এটা মিরর মেথডে যাবে। এবার মিরর মেথডটা কি বলে? মিরর মেথডটা বলে যে রোধের উপর দিয়ে রোধ মানে মিররটা গেছে সেগুলোকে বাদ দিয়ে দাও, মানে এই দুটোর উপর দিয়ে গেছে তাহলে এই দুটোকে বাদ দিয়ে দেবো অলরেডি। তাহলে বাদ দিয়ে আমাদের কাছে যেটা পড়ে থাকবে, মিররের একটা দিক মাত্র আঁকো আর একটা দিক এঁকো না। তুমি বলবে স্যার সার্কিটই তো কমপ্লিট হলো না। এটা একটা ট্রিক, এটা একটা ট্রিক। এটা কমপ্লিট হলো কি হলো না দেখে লাভ নেই, আমাদের শুধু অ্যান্সার নিয়ে কথা। এটা আমরা বলবো যে মিরর সিমেট্রি বা মিরর মেথড আমি বলবো এটাকে। তখন আমি কি করব, দেখো ভালো করে দেখো, যদি কারেন্ট যায় তাহলে তিনটে অংশে ভাগ হচ্ছে, মানে এরা তিনজন সমান্তরালে রয়েছে, তাহলে মিররের অর্ধেকটা নিয়ে কাজ করব। সমান্তরালে যদি থাকে তাহলে কত হয়ে যাবে? R/3। তুমি বলবে স্যার এটা অ্যান্সার না, এই বাকি অর্ধেকটা কী হবে? তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমাদের দাঁড়াবে কি? R/3 × 2, দুদিকের জন্য, তাহলে 2R/3 হয়ে যাবে আমাদের অ্যান্সার।
এটা তুমি চাইলে মুখে মুখে তুমি দেখো না চোখে থেকে করতে পারতে, এখানে আয়না বসালে এইগুলো গোটাটা বাদ চলে গেল, 3টা আর হয়েছে, তাহলে r/3 তাহলে 2r/3 হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাহলে অপশন সিটা কারেক্ট হয়ে যাবে। এইগুলোর জন্য টাইমই লাগে না, 10 সেকেন্ডও টাইম লাগবে না, শুধু দেখে বুঝে নেওয়া জিনিসগুলো। তো এই ধরনের বেশ কিছু ট্রিক রয়েছে, সেই ট্রিকগুলো এন্ট্রান্সে সাধারণত বলা হয়, তোমরা চাইলে তোমাদেরকে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। তোমরা যদি কমেন্ট করো তখনই করবো, না হলে শুধু শুধু ভিডিও ছাড়া হবে বাট কেউ দেখবে না, যে সেই জিনিসটা ভালো না। তারপরে কি বলেছে দেখো, 10 মিলি অ্যামমিটার সীমার একটি মিলি অ্যামমিটারের কুণ্ডলী রোধ 1 ওহম। চলো এখানেই ঝটাপট করে এখানেই, এটা গ্যালভানোমিটার, ঠিক আছে, এর সীমা আইজিটা কত বলে দিয়েছে, আইজিটা বলেছে 10 মিলি অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারের রোধ জিটা কত বলে দিয়েছে, কুণ্ডলী রোধ 1 ওহম বলে দিয়েছে। এটিকে 1 অ্যাম্পিয়ার সীমার অ্যামমিটার হিসেবে প্রয়োজনীয় শান্টের রোধ, এটা এস ধরে নাও, একে আই কত দিচ্ছি আমি, আই দিচ্ছি 1 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার মাপার একটা যন্ত্র আমাকে বানাতে হবে একে। তাহলে চলো আমি করে দিই, আর কিছু নেই, আইজি ইন্টু জি ইকুয়াল টু আইএস ইন্টু এস, এটা আইএস ধরে নিচ্ছে, এই কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা আইজিটা কত বলেছে, 10 মিলি অ্যাম্পিয়ার, 10 × 10⁻³ অ্যাম্পিয়ার ইন্টু জি হচ্ছে 1 ইকুয়াল টু আইএস, আইএসের জায়গায় আমি আই মাইনাস আইজি করতে পারি, একটু আগেই ডিসকাস করলাম কেন, ইন্টু এস শান্টের রোধ আমি জানি না, যেটা আমাকে বার করতে হবে। তাহলে শান্টের রোধ ইকুয়াল টু এটা কত আসবে 0.01 বাই আই মাইনাস আইএস, আই কত 1 অ্যাম্পিয়ার মাইনাস হচ্ছে আইজি, আইজি এর ভ্যালুটা কত 0.01, কত দাঁড়াবে রে 0.99 নাকি, 0.1 বাই হচ্ছে 0.99, তাহলে কত দাঁড়াচ্ছে 1/99 ওহম মতো দাঁড়াচ্ছে, তো অপশন সিটা কারেক্ট হয়ে যাবে। চল 17টা কি বলেছে দেখি, একটি ব্যাটারি তড়িৎচালক বল সূক্ষ্মভাবে পরিমাপের জন্য পোটেনশিওমিটার অবভিয়াসলি কার্যকর, এটা তো জানি না। পোটেনশিওমিটারে আমাদের তড়িৎচালক বল মাপা হয়, অ্যামমিটারে কি মাপা হয়, কারেন্ট মাপা হয়, অ্যামমিটারে আমাদের কি মাপে, অ্যামমিটারে কারেন্ট মাপে, ভোল্ট মিটারে কি মাপে, ভোল্ট মিটারে ভোল্টেজ মাপে, এবং পোটেনশিওমিটারে তড়িৎচালক বল বা ইএমএফ মাপে, ইলেকট্রোমোটিভ ফোর্স মাপে। দুটোর মধ্যে ডিফারেন্স নিশ্চয় জানা আছে ভোল্টেজ আর ইএমএফের মধ্যে, তোদের না জানলে এক্ষুনি বইটা দেখে নে একবার। উচ্চ বিভবে তড়িৎ পরিবাহী তারের সাহায্যে তড়িৎ শক্তি দীর্ঘ দূরত্বে প্রেরণ করা হয়, কারণ ক্ষমতার অপচয় কম হয়, তার জন্যই হয়। তাছাড়া চুরির সম্ভাবনা হেনতেন এসব তো কিছু না, তারগুলো এত উপর দিয়ে যায় কেউ চুরিও করতে পারে না, দীর্ঘ তার যেগুলো যায়, তোরা দেখেছিস কিনা জানি না, বড় বড় টাওয়ার লাগানো থাকে তারের, অত দূরে উঁচুতে কেউ হাতই মানে দিতে পারবে না, কেউ হাত দিতে পারবে না মিনস কারেন্ট চুরি করতে পারবে না। যাকগে, সেটা ক্ষমতার অপচয় কমানোর জন্য হয় আর কি, কারণ বিভবটা বাড়ালে ক্ষমতা যদি আমি রাখতে চাই তাহলে ভি ইকুয়াল টু তোমার পি বাই আই, প্রবাহমাত্রা তাতে কম লাগে উচ্চ বিভব যদি করতে হয়। আচ্ছা আচ্ছা, না এটা আলাদা আলাদা টপিক, সরি এটা নয় এর সাথে, বাট মনে রাখ প্রথমটা, যে দ্বিতীয়টা একটি ক্ষমতার অপচয় কমাই বলে হয়, আর কিছু না। পোটেনশিওমিটার নিষ্পন্দবিন্দু পাওয়া যায় তখন তড়িৎ প্রবাহ সংগৃহীত হয়, যখন পোটেনশিওমিটার নিষ্পন্দবিন্দু পাওয়া যায় তখন নিষ্পন্দবিন্দু পাওয়া যায় সাহায্যকারী ব্যাটারি থেকে। পোটেনশিওমিটার মনে আছে কি, পোটেনশিওমিটার কী ছিল আমাদের, পোটেনশিওমিটার ছিল এখানে একটা আমাদের টোটাল পোটেনশিওমিটারের তার ছিল, তাকে বাইরে থেকে একটা সাহায্যকারী কোষ দিয়ে আমরা এরকম জুড়ে রেখেছিলাম কি দিয়ে হেন তেন করে, সেখানে আর একটা এরকম আমাদের কাছে মানে ব্যাটারি ছিল যার মাপতে হতো ইটা, সেটা এখানে আমাদের জকের সাথে যুক্ত ছিল। এই সাহায্যকারী কোষটাই তো আলটিমেটলি এর প্রবাহমাত্রাকে জিরো করছে, মানে নিষ্পন্দ বিন্দুকে আসতে জিরো করছে, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ততটা দিয়ে দিয়ে এটা কী হচ্ছে নিষ্পন্দ বিন্দু, এখানে গ্যালভানোমিটার নিষ্পন্দ বিন্দু দেখিয়ে দিচ্ছিল। তো সাহায্যকারী ব্যাটারি থেকে এটা হচ্ছে। পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তার রোধ কত হবে, দেখ আমি জানি যে রোধ R2 ইকুয়াল টু রো L2 বাই A2, তার কি করেছে আমার ক্ষেত্রফল, প্রথমে R1 ইকুয়াল টু কত ছিল, রো L1 বাই A1, তার দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে 2L1 হয়ে গেছে এটা, আর প্রস্থচ্ছেদ দ্বিগুণ করেছে 2A1, তাহলে সেমই থাকবে, R1 থাকবে, এটা অপরিবর্তিত থাকবে। আচ্ছা ফিউজ তারের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি অপ্রাসঙ্গিক, দৈর্ঘ্য, কারণ ফিউজ তারের দৈর্ঘ্য সবসময় কনস্ট্যান্ট থাকে, তোরা জানিস যে একটা নির্দিষ্ট অংশের মধ্যে ফিউজ যদি কেউ দেখিস বাড়িতে দেখবি একটা নির্দিষ্ট ছোট্ট মতো গোঁজা থাকে বোর্ডেতে, ফিউজ তারের দৈর্ঘ্য বাড়া কমার সাথে কিছু নির্ভরই করে না যে পুড়ে যাবে বা কিছু যাবে, কারণ দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আচ্ছা
তারপর হচ্ছে আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে বহিস্থভাবে একটি আর যুক্ত আছে প্রবাহিত সর্বোচ্চ প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা আমরা জানি আই ইকুয়াল টু কত হয়, ই বাই আর প্লাস আর, ঠিক আছে। এবার আমাকে যদি আইটাকে ম্যাক্সিমাম করতে হয় তাহলে নিচেটাকে কী করতে হবে, মিনিমাম করতে হবে। এবার মিনিমাম করার জায়গা কি, আমি তো জিরো তো করে দিতে পারবো না, তাহলে আইটা ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি মান হয় না আর এর। তাহলে এইভাবে একটা ফর্মুলা নিয়ে এসেছি রুট ওভার আর স্কোয়ার প্লাস রুট ওভার আর তার হোল স্কোয়ার। দেখ এটা যদি স্কোয়ার করি আর প্লাস আরই থাকবে আমাদের। এবার এর একটা ফর্মুলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তোদের মনে আছে কিনা জানি না, এটা একটা ফর্মুলা ছিল সর্বোচ্চ প্রবাহ মাত্রা বের করা। এবার যদি মিনিমাম করতে হয় তাহলে এটাকে ম্যাক্সিমাম করতে হবে, এটাকে যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে নিচেটাকে মিনিমাম করতে হবে। এটা তো নট ইকুয়াল টু জিরো, তাহলে এটাই একমাত্র জিরো হতে পারে। তাহলে রুট আর ইকুয়াল টু রুট স্মল আর বা আর ইকুয়াল টু আর। এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমেও রয়েছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এবং এই থিওরেমের সাহায্যে বলে যে তোমাদের ম্যাক্সিমাম পাওয়ার কখন পাবো, যখন আর ইকুয়াল টু আর হবে, এবং ম্যাক্সিমাম প্রবাহ মাত্রাও কখন পাবো, যখন আর ইকুয়াল টু আর হবে, ঠিক আছে। তো এই গেল আমাদের পুরো মক টেস্টের সলিউশন। আচ্ছা, তোমরা একটু দিয়ে দেবে নিজেদের ডিটেলসগুলো। সাবমিট আশা করি হয়ে গেছে, আর একবার এখানে ক্লিক করতে হবে আই গেস। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের সাথে জন্য জুড়ে থাকো তোমরা। আর এরপরে কী ধরনের ভিডিও তোমাদের চাই একটু কমেন্ট করে জানাও, যদি কিছু ডাউট থাকে সেটাও জানাও, সেই টপিকের উপর তোমাদের ভিডিও আসবে। টাটা প্রত্যেককে, আবার দেখা হচ্ছে পরে।